সুমন যখনই গল্প বলে একটা অদ্ভুত ভাইব ক্রিয়েট করে দেয়। মনুষ্য জাতির বা একটা বিশাল কৌতূহল থাকে যে কোনো ধরনের প্যারানর্মাল জিনিসের উপরে কিংবা যে কোনো ধরনের আনন্যাচারাল এরকম ধরনের সিচুয়েশনের প্রতি আমাদের একটা কৌতূহল থাকে এবং স্বাভাবিকভাবে ওই রাত্রিবেলাও আমাদের কৌতূহল ছিল। পৃথিবীর মতো পরিবারকে আমাদের এই চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই পরিমাণে কাজ করানো দরকার। আজকে আমরা আবার সুমনকে পেয়ে গেছি, দর্শকদের রেসপন্স খুব ভালো পাওয়া গেছে, তাই আবার ওকে আমাদের এই চ্যানেলে আনা। ধন্যবাদ সুমন এখানে আবার আসার জন্য। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ তোমাদের সবাইকে এবং এই চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ যে আমাকে আরেকবার এখানে আহ্বান জানানোর জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দর্শকবৃন্দ যারা আবার নতুনভাবে চাইছেন আমাকে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারাও ভালো আছেন, খুব সুন্দর রকমভাবে জীবনযাপন কাটাচ্ছেন এই বৈষম্যতার যুগে এবং আমাদের বিভিন্ন রকমভাবে যে চলাফেরা এবং আমাদের হালচালের মধ্যে যেরকমভাবে পরিবর্তন দেখা দিচ্ছে, তার মধ্যে থেকেও আমরা সময় বার করে যে একে অপরের পক্ষে সময় দিতে পারছি এবং সুন্দর রকমভাবে নিজেদের কিছু কথোপকথন শেয়ার করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তো হ্যাঁ, বলতে আমি কিছু গল্প শোনাতে চাই। আগেরবারে যে জিনিসটা আমি শুনেছিলাম তার থেকে একটু আলাদা। এই গল্পটা প্রায় একটু ছোটোবেলার দিকেরই গল্প, যে সময়টা ধীরে ধীরে বড় হয়ে ওঠার সময়। তো সেই সময় আর কি অবশ্যই আমার নিজের শহরের গল্প, যে শহরে আমার বেড়ে ওঠা, যে শহর থেকেই আর কি অক্সিজেন নিয়ে এখনও পর্যন্ত ট্রাভেল করা, এখনও পর্যন্ত মানুষজনের সন্ধান করা, খুঁজে পাওয়া এবং অনেক ভালো মানুষের সংস্পর্শে আসা, যেখান থেকে আরও কিছু জানতে শেখা। তো সেই শহরেরই একটি গল্প আমি বলতে চাই। সে গল্পটা কাকতালীয় ঘটনা আপনারা বলতে পারেন কিংবা তার পাশাপাশি এটা কোনো ভূতের ঘটনা আপনারা বলতে পারেন, কিন্তু আশা করি এটা কোনো একটা কাকতালীয় ঘটনাই হবে। কিন্তু সেই ঘটনার সাক্ষী ছিলাম আমরা সে রাত্রিবেলায় আর কি। তো বেসিক্যালি আজ থেকে প্রায় 11-12 বছর আগেকার কথা, যেখানে আমরা 5 থেকে 6 জন মিলে আমরা একটা জায়গায় কাজ করতাম। সে কাজটা হচ্ছে ব্রিটানিয়া কেক কোম্পানি বেসিক্যালি। তো ব্রিটানিয়া কেক কোম্পানি নট তারাতলা, বেসিক্যালি ব্রিটানিয়া কেক কোম্পানি আমাদের সরিষা বলে একটি জায়গা আছে, তার থেকে কিছুটা দূরে কেই গার্মেন্টস স্কুলের ঠিক অপোজিটে ছেওড়া বলে একটি গ্রাম আছে, জায়গা আছে। সেই জায়গাতে ব্রিটানিয়া ইস্টার্ন বেকারি একটা কোম্পানি আছে, সেখানে আমরা 6 জন মিলে একই জায়গায় লোকালিটির 6 জন মিলে আমরা প্যাকেজিংয়ের কাজ করতাম। তো এরকম একটা শীতকালের রাত, পশ্চিমী ঝঞ্ঝা, সময়টা ডিসেম্বরই হবে, কারণ ওখানে আমরা যে কাজটা করতাম সেটা একটা ফুরনের কাজ হতো। ফুরনের কাজ বলতে বলে দিই এই প্রসঙ্গে যে ফুরন মানে হচ্ছে কাজটা 1 থেকে 1.5 মাসের মতো কাজ হতো। সেই কাজটা 12 ঘন্টা ডিউটি থাকতো এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে শেষ করতে হতো। তার কারণ গোটা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি থেকে শুরু করে এদের যত সেলিব্রেশনে কেক হতো 25 ডিসেম্বর এবং এই 31 ডিসেম্বরের এই সেলিব্রেশনে এই সময়টাকে পার্টিকুলার এই সময়টাতে কেকগুলোকে তার ডেলিভারি দিতে হবে আর কি বেসিক্যালি। তো একটা সময় আমরা ওই টাইম পিরিয়ডে একটা পশ্চিমী ঝঞ্ঝা হঠাৎ করে আসে। পশ্চিমী ঝঞ্ঝা মানে বুঝতেই পারছেন শীতকালে অসংলগ্ন যে বৃষ্টিটা দেখা যায় আমরা হঠাৎ করে পাই, মানে প্রচণ্ড শীত পড়ার পরে একটা বৃষ্টির আবহাওয়া তৈরি, সেরকম একটা মৌসুমে। তো সেদিন আমাদের কোনো প্রোডাকশনের কাজ হয়নি, বা প্রোডাকশনের কাজ করতে করতে হঠাৎ করে প্রোডাকশন শাটডাউন হয়ে যায়। তো ওই অবস্থায় আমরা সবাই, কাজটা হয়নি, যেমন নাইট শিফট কাজ করার কোনো মানেই হয় না। তো আমরা বেরিয়ে পড়ি। তো বেরিয়ে আমরা যেখানে যাই, আমাদের ওখানকার যে কলেজ আছে সেই কলেজটার নাম হচ্ছে ফকিরচাঁদ কলেজ। তো এই ফকিরচাঁদ কলেজের ঠিক অপোজিটে আছে শ্মশান পাড় বা কলেজ পাড়, যেটাকে আমরা ছোটোবেলা থেকে উডস্টক নামেই চিনি আর কি। তো উডস্টক, আগে যে উডস্টক এবং এখনকার উডস্টকের মধ্যে অনেক পার্থক্য। যারা ডায়মন্ড শহরে গেছেন বা ডায়মন্ড শহরে এখনও পর্যন্ত কোনো কোনো জায়গায় ছুটি কাটতে যান, যারা একটু অফবিট জায়গা বা ফকিরচাঁদ কলেজের নাম জেনে থাকেন, তারা নিশ্চয়ই ডায়মন্ড উডস্টক সম্পর্কে কিংবা ডায়মন্ড কলেজ পাড় সম্পর্কে আপনাদের ন্যূনতম কিছু হলেও ধারণা অবশ্যই আছে, এটা আমার বিশ্বাস। তো সেই রকম একটি জায়গায় আমরা প্রায় 10টা, 10:30 নাগাদ আমাদের প্রোডাকশনের কাজ শেষ করার পর আমরা আমাদের ম্যানেজার এবং আমাদের সিকিউরিটি গার্ডের পারমিশন নিয়ে গেট পাসটা নিয়ে আমরা বেরোই। এবং স্বাভাবিকভাবে রাত্রিবেলা কোনো যানবাহন বা ভেহিকেলের কোনো রকমভাবে যাতায়াত ছিল না। তো মফস্বলী যা বুঝতেই পারছেন, রাত্রি 10টার পর সব কিছু প্রায় বন্ধই হয়ে যায়, কোনো অটো নাই। তো পাশে যে একটা জায়গা, পেট্রোল পাম্প থেকে একটা গাড়ি আসছিলো, দুধের গাড়ি বেসিক্যালি, সেই গাড়িটায় করে আমরা চলে যাই আপনার হচ্ছে উডস্টকে যাই। আমাদের কাছে সবসময় খাবার দাবার থাকতো এবং আরও কিছু খাবার সংগ্রহ করে আমরা উডস্টকে যাই। সেখানে গিয়ে আমরা বসে আমরা আলাপচারিতা করে নিজেদের মধ্যে কথোপকথন করতে পারি, কারণ আমাদের সেই রাতে বাড়ি ফেরার কোনো তাড়াহুড়ো বা প্ল্যান কিছুই ছিল না। আমরা ভেবেছিলাম যে ভোর অবধি কিছুটা সময় কাটানোর পরেই যে আমরা বাড়ি ফিরবো। কারণ আমি আগের ভিডিওতে অবশ্যই যারা শুনে থাকবেন আমি বলেছি যে রাত্রে নিস্তব্ধতা বা নির্জনতা পরিবেশ কাটাতে খুবই ভালো লাগে, কারণ রাত্রিবেলার সঙ্গে সখ্যতা যাপন করাই বা সম্পর্কতা তৈরি করাই হচ্ছে আমাদের মনে হয় যারা গুড হিউম্যানিটি বা পিওর হার্টের যারা আছে তাদের ক্ষেত্রে একটা মহৎ একটা সম্পর্ক, মানে মহৎ সময় আর কি। তো সেই জায়গাটাতে প্রায় তখন 12:30-1টা বাজে, আমরা ওখানে মোট 5 জন ছিলাম।
তো আমরা প্রথমে ওখান থেকে যাতায়াত করার পরে আমরা যে একটা বটগাছের তলায় যাই। প্রত্যেকটা নদী সংলগ্ন এলাকাতেই একটা বিশাল বড় বটগাছ থাকে, যেখানে তার পাশে একটা বেদি করা থাকে। সেই বেদিতে আমরা বসি। কোনো সকালবেলা মানুষজন সেখানে তাস খেলে, লুডো খেলে, আরও মানুষজন ওখানে বসে নিজেদের সময় যাপন করার পরে আবার যে যার প্রাত্যহিক জীবনে ফিরে যায়, বাড়ি চলে যায়। কিন্তু রাত্রিবেলা সেরকমভাবে মানুষজন ওখানে কেউ থাকেই না। তো আমরা ওখানে গিয়ে কিছুটা সময় কাটানোর পরে আমরা ব্যাক করি। ওখানে যে উডস্টকের যে মেন ঘরটা, সেই ঘরটাতে যেখানে শ্মশানকালী ঠাকুরের ভুঁড়টা রাখা আছে। ভুঁড় মানে হচ্ছে যেখানে মাটির মানে তৈরি হওয়ার আগে ঘরের যে স্ট্রাকচারটা থাকে তাকে আমরা বলে থাকি ভুঁড়। তো ঠাকুরের যে ভুঁড়টা রাখা ছিল সেই ঘরটায় আমরা বসি। তো এখন যে উডস্টকটা বর্তমানে বা শ্মশান পাড় যেটা, সেখানে এখন চারিপাশে পাকা রাস্তা, চারিপাশে বিভিন্ন ধরনের ব্যারিকেড, নদীটাও অনেকটা ধীরে ধীরে সরে গেছে এবং সেই জায়গা থেকে এতটা অনেকটা স্ট্রিট ল্যাম্প হয়ে গেছে। তখন এতটা স্ট্রিট ল্যাম্পও ছিল না। প্রাচীনকালে উডস্টক বলতে যে জিনিসটা ছিল, সেখানে মাটির রাস্তা, প্রচুর পরিমাণে ঝাউ গাছ এবং বসা যে জায়গাটা আমরা বসতাম, যাকে আমরা বলে থাকি বেদি, সেখানে বেদি সংলগ্ন এলাকাতে শুধুমাত্র একটা 100 ওয়াট বা 60 ওয়াটের একটা ছোট্ট বাল্ব ছিল। তো সেই সময় আমরা দাঁড়িয়ে ওখানে আমরা সবাই মিলে 5 জন মিলে আমরা বসলাম। তো হঠাৎ করে সেইখানে আমাদের সঙ্গে 2 জন দাদার পরিচয় হয়। তো 2 জন দাদা আর কি আসে। এসে তারা কোনো রকমভাবে কোনো প্রশ্ন নেই, আমাদের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করার পর তারা বললো যে তোরা একটা কি মজার খেলা খেলবি? তা বললাম যে হ্যাঁ, নিশ্চয়ই আমরা মজার খেলা খেলতেই পারি। তো খেলাটা কী হতে পারে? খেলাটা হচ্ছে যে আমরা কোনো রকমভাবে যে কোনো কিছু ভূত বা কোনো রকম এরকম কোনো পাওয়ারকে, যেগুলো আনন্যাচারাল পাওয়ার বেসিক্যালি, সেগুলোর প্রতি আমাদের কোনো বিশ্বাস আছে কি না। তো স্বাভাবিকভাবে আমাদের মনুষ্য জাতির বা একটা বিশাল কৌতূহল থাকে যে কোনো ধরনের প্যারানর্মাল জিনিসের উপরে কিংবা যে কোনো ধরনের আনন্যাচারাল এরকম ধরনের সিচুয়েশনের প্রতি আমাদের একটা কৌতূহল থাকে এবং স্বাভাবিকভাবে ওই রাত্রিবেলাও আমাদের কৌতূহল ছিল। তো ফোনে এরকম ধরনের একটা অ্যাপ ছিল আর কি বেসিক্যালি। তো যে অ্যাপটা ছিল আর কি, অ্যাপটা এখন হয়তো প্লে স্টোরে খুঁজলে হয়তো পাওয়া যাবে, হয়তো অনেকেই অ্যাপটাকে নিয়ে হয়তো ঘাঁটাঘাঁটি করেছে। তো সেরকমই একটা অ্যাপকে তাদের কাছে ইনস্টল করা ছিল। অ্যাপটার নাম এখন এই মুহূর্তে আমার মনে নেই, আজ থেকে অনেক বছর আগেকারই কথা। তো সেই অ্যাপটাকে নিয়ে জাস্টলি ঘাঁটাঘাঁটি করার পরে দেখলাম যে অ্যাপটা প্রথমে খোলা হলো এবং অ্যাপটা দেখছি 3টে ধরনের ডটেড সার্কেল দেখাচ্ছে। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু এবং একটা হচ্ছে রেড। তো আমরা 5 জন এবং নিয়ে 2 জন দাদা 2 জনকে নিয়ে টোটাল 7 জন আমরা একসঙ্গে গোল হয়ে ওই ঘরটার মধ্যে বসি। তো স্বাভাবিকভাবে অড কাউন্টিংয়ে আমরা আছি, তো বিজোড় সংখ্যায় আছি বেসিক্যালি। তো আমরা যেখানে দেখছি যে প্রথমত 3টে ডটের মধ্যে কক্ষপথ যেরকমভাবে ঘোরে, যেমন পৃথিবীর চারিপাশে এবং চাঁদ ঘুরছে, সৌরমণ্ডলকে ঘিরে যখন 9টা গ্রহ আছে, ঠিক সেরকমই ওই অ্যাপটার মধ্যে একটা কক্ষপথের চিহ্ন আমরা লক্ষ্য করতে পারছিলাম। তো সেখান থেকে দেখলাম ধীরে ধীরে যে ব্লু কালার, রেড কালার এবং ব্ল্যাক কালার 3 জনের 3 ধরনের পাওয়ারকে দেখতে পাচ্ছিলাম, যেটা ওখানেই দেখা যাচ্ছিলো। যে ব্লু মানে হচ্ছে নর্মাল মধ্যবিত্ত, যেরকম আমরা মধ্যবিত্ত যেরকমভাবে জীবনযাপন করি সেরকম একটা বিষয়। ব্ল্যাক মানে হচ্ছে পুরোটাই হালকা, পুরোটাই ক্যাজুয়াল, ঠিক আছে, এদিক ওদিক করে যখন যেখানে চায় ভ্রাম্যমান ব্যক্তির মধ্যে ঘুরে বেড়াতে পারে। এবং যে রেড, সে হচ্ছে খুবই শক্তিশালী একজন, মানে নির্দিষ্ট একটা জায়গা আছে এবং যে এরিয়াতে বা যে লোকাল এরিয়াতে তারা ঢোকার চেষ্টা করে বা ঢোকে, সেই জায়গাটা অন্যতম একটা বিষয় ক্রিয়েট হয়। একটা ভারী ধরনের একটা গাম্ভীর্যতা নিয়ে সে ব্যাপারটাকে আর কি করে, তার মধ্যে সেই বিষয়টাকে নিয়ে আর কি ঢোকে আর কি। তো যাই হোক, তো আমরা দেখছি যে ব্ল্যাক, যে খুবই ক্যাজুয়াল বেসিক্যালি, সে ওই কক্ষপথের যে জায়গাটা আমরা বসে আছি সে সারাউন্ডিংয়ের মধ্যে আসছেই না। ব্লুরও সেম সিচুয়েশন, ব্লু মধ্যবিত্ত, দুটোর মাঝখানে পড়ে গেছে, ব্লুর আসার কোনো কারণই নেই, সে দুটো মধ্যবিত্ত জীবনযাপনের মতোই জীবনযাপন করছে। কিন্তু যে রেড, ওই যে স্পটটা দেখছি খুব দ্রুত বেগে আমরা যে জায়গায় বসেছিলাম, সেন্টার অফ পয়েন্ট, যেহেতু ম্যাপটা আমাদের কাছেই ছিল আর কি, সেন্টার অফ পয়েন্টের দিকে দেখছি রেড কালারটা খুব দ্রুত বেগে আমাদের কাছে এগিয়ে আসছিলো। তা দ্রুত বেগে এগিয়ে আসার পরে তো দেখলাম যে যখন প্রায় খুবই কাছাকাছি সেন্টার পয়েন্টে প্রায় ঢুকেই গেছে, তখন আমাদের ফোনের সুইচ অফ হওয়া থেকে শুরু করে ওখানে যে কয়েকটা জায়গায় যতগুলো হ্যালোজেন বা স্ট্রিট ল্যাম্প ছিল, প্রত্যেকটা 1 বাই 1 ধীরে ধীরে নিভতে শুরু করে। এবং প্রথমে এই জিনিসটা শুরু হয়, আমরা যে ঘরটায় বসেছিলাম, যেখানে ওই মা কালীর ভূতটা রাখা ছিল, তার ঘরে যে একটা বাল্ব ঝুলছিল, সেইটা প্রথমে ধীরে ধীরে অফ হয় এবং তার পাশাপাশি একটা ঠান্ডা হাওয়ার সঙ্গে ধীরে ধীরে সব কিছু নিভে যেতে শুরু করে। এবং এই সিচুয়েশানটা প্রায় তখন রাত্রি 2টো থেকে 2:30 বাজে এবং এই ঘটনাটা প্রায় 10 থেকে 15 মিনিট আমরা নির্বাক দৃষ্টির সাক্ষী ছিলাম এবং গোটা জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, পার্টিকুলার ওইটুকু জায়গায়। বাদবাকি সবকটা জায়গাতেই আলো, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তো তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে ঘরটা থেকে প্রথম জিনিসটা সূত্রপাত হয়েছিল, আলোটা নেভা শুরু হয়েছিল, সেটা ধীরে ধীরে অন হলো। তারপরে ধীরে ধীরে স্ট্রিট ল্যাম্পগুলো ধীরে ধীরে একের পর এক যেভাবে অফ হয়েছিল, সেগুলো ধীরে ধীরে একের পর এক জ্বলতে শুরু করলো এবং স্বাভাবিক অবস্থায় আবার প্রথম থেকে ফিরে এলো।
তো আমাদের ফোনটা যেহেতু সুইচ অফ ছিল, ভেবেছিলাম যে সবার ফোন একসঙ্গে সুইচ অফ হয়ে গেল কী করে, কারণ সবার কাছে যেমন স্মার্টফোন নেই, কারো কাছে ছোটো স্যামসাংয়ের ফোন, কারো কাছে স্মার্টফোন, সেই দুটো দাদার কাছে স্মার্টফোন ছিল। তো হঠাৎ করে যখন ফোনের সুইচটা অফ হলো, অন হয়ে গেল আর কি, অফ হওয়ার পরে সেখানে গিয়ে আমরা দেখছি যে আমাদের প্রত্যেকের ফোনে কম করে 50%-এর কাছাকাছি চার্জ, 50%, 51 বা 52% এর কাছাকাছি চার্জ আছে। তো এই রাতে সাক্ষীটা আমরা ছিলাম। তো ব্যাপারটা জানি না যে ব্যাপারটা কোনো কাকতালীয় ঘটনা ছিল, বা আমরা এমনভাবে হয়তো জিনিসটার মধ্যে ডুবে গিয়েছিলাম বা ঢুকে গিয়েছিলাম, আমাদের কৌতূহল এতটাই প্রবণ ছিল যে সেই জায়গা থেকে তারা বা যে কোনো শক্তি আমাদের সঙ্গে মানে কমিউনিকেশন করার চেষ্টা করেছিল। কিন্তু এই ঘটনাটা সাক্ষী আমরা ওই রাত্রিবেলা ছিলাম। তো ওই একটা ছোট্ট একটা মেমোরেবল ঘটনা আমার সারা জীবনই মনে থাকবে। শুধুমাত্র আমার ঘটনা নয়, ওই রাত্রিবেলা আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই এই ঘটনা আশা করি মনে থাকবে। তো এটা আমারই ওখানকার শহরের একটা ছোট্ট ঘটনা। এখন হয়তো ওই শহরটায়, ওই জায়গাটায় গেলে হয়তো এই অনুভূতিগুলো হয়তো পাবো না, ওই অনুভূতিগুলো এখন হয়তো নিষ্প্রভ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে ওই সময় দাঁড়িয়ে এই জিনিসটা উপলব্ধি করা এবং অনুভব করাটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল। আচ্ছা, খুব ভালো লাগলো গল্পটা শুনে। অ্যাটলিস্ট আমার তো ভালো লাগলো, আমার চ্যানেল বলে বলছি না। সুমন যখনই গল্প বলে একটা অদ্ভুত একটা ভাইব ক্রিয়েট করে দেয়। যখনই ওকে শুনি আমরা তো রিসেন্টলি এই ভিডিও বানাচ্ছি আর কি, আপলোড করছি, বাট ধন্যবাদ, ওর একটু অনেক অনেক ধন্যবাদ। ওর একটু শরীরটাও একটু খারাপ, এই মরশুমটা খুবই আর কি বেদনাদায়ক মরশুম আর কি, শরীর খারাপ হয়ে যায়, সর্দি কাশি তো লেগেই আছে। তা সত্ত্বেও ও এসছে আমাদের এখানে। তো আবার সুমন, তোমাকে আবার ধন্যবাদ এই চ্যানেলে আসার জন্য। আরেকটা বিষয়ে কথা বলি। বেসিক্যালি এই চ্যানেলের যিনি স্রষ্টা, অভিজিৎ সরকার, অভিজিৎ দা অনেক একজন সিনিয়র একজন মানুষ। বেসিক্যালি হি ইজ এ গুড মিউজিশিয়ান, ইজ এ গুড ফেনোমেনাল ড্রামার, যেটা আমি এখনও পর্যন্ত মনে করি এই গোটা কলকাতা শহরের মধ্যে অনেক মানুষজনই আছেন যারা মিউজিক করেন, মিউজিক নিয়ে কাজ করছেন, ড্রামস বাজান, পারকাশন বাজান, মিউজিক নিয়ে জীবনযাপন করছেন, অনেক ক্রিয়েটিভিটি, অনেক আর্ট ফর্মকে নিয়ে কাজ করছেন। অভিজিৎ দা তাদের মধ্যে অন্যতম, এবং অভিজিৎ দা অনেকটাই এক্সেপশনাল। এবং আশা করি আপনারা যারা এই চ্যানেলটাকে দেখছেন, সাবস্ক্রাইব করছেন, শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, চ্যানেলটার পাশাপাশি শেয়ার করতে হবে। এবং যারা যারা এই চ্যানেলে আসছেন, নিজেদের কথা বলছেন, আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন, ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাকে শেয়ার করছেন, কথোপকথন করতে চাইছেন, আপনাদের সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব স্থাপন করতে চাইছেন। তো তার পাশাপাশি যারা শুনছেন, অবশ্যই চ্যানেলটাকে যেরকম আমরা সাবস্ক্রাইব করবেন, ঠিক সেরকম তার পাশাপাশি এই অভিজিৎদার কথাটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। নতুবা আমাদের ক্ষেত্রে সব কিছুই ব্যাপারটা শূন্যর মধ্যে, আমরা গোলক ধাঁধার মধ্যে থেকে বেরিয়ে যাবো। না না, অ্যাকচুয়ালি আমি গান বাজনার তো করি, কিন্তু আমি চাইছিলাম যে এমন কিছু করার, কারণ গান বাজনার করছি বহুদিন ধরেই করছি। আমি চাইছিলাম যে এমন কিছু একটা করি যাতে একটু অন্য পরিবেশ থেকে মানুষ গল্প শুনতে পায় আর কি। বেসিক্যালি এই উদ্দেশ্য বারবার আমি বলি, যতবারই কথা বলা হয় আর কি এই চ্যানেল সম্পর্কে। তো মেন যে উদ্দেশ্য হলো চ্যানেলটা বানানো, কেউ একজন এসে গল্প করবে আর মনে হবে যেন হ্যাঁ সত্যি, কারণ গল্প বলার মতো সময় এখন মানুষের কম আছে। হ্যাঁ, এই সময়ে দাঁড়িয়ে যদি একটু স্মৃতির রোমন্থন করা যায় আর কি, এভাবেও ফিরে আসা যায়।